এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অবশেষে আমিরের বিরুদ্ধে আসল ষড়যন্ত্রকারীদের পরিচয় প্রকাশ করল জামায়াত। ফেঁসে গেল ছাত্রদল ও বিএনপি নেতা তারেক রহমান। জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে ভিন্ন নামে ভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের জঙ্গি সংস্থা রয়ের একদল অপারেটিভ। আরও জানব, শিল্পী মমতাজ থেকে দুর্নীতির সিংহাসন গড়েছিলেন মানিকগঞ্জে। ভারতে মমতাজের গোপন ভিডিও ফাঁস। আপনারা দেখছেন বাংলা নিউজ লাইভ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। রাজনীতিতে যখন প্রতিপক্ষকে যুক্তি দিয়ে মোকাবিলা করা যায় না, তখন শুরু হয় চরিত্র হননের নোংরা খেলা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স বা টুইটার অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে দেওয়া একটি আপত্তিকর পোস্ট ঘিরে গতকাল রাত থেকেই দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। বাম সংগঠন ও ছাত্রদল কোনো ধরনের ফ্যাক্ট চেক না করেই রাজপথে নেমে পড়ে। কিন্তু আজ জামায়াতের সংবাদ সম্মেলনে যে তথ্য উঠে এসেছে তা সত্যি চোখ কপালে ওঠার মতো। এটি কোনো সাধারণ হ্যাকিং নয়। এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছে রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক ভবনের নাম, অর্থাৎ বঙ্গভবন। অভিযোগ করা হয়েছে বঙ্গভবনের একটি সরকারি ইমেল অ্যাড্রেস ব্যবহার করে ডাক্তার শফিকুর রহমানের ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়া হয় এবং সেখান থেকেই ওই আপত্তিকর পোস্টটি দেওয়া হয়। সবচেয়ে বড় প্রশ্ন হল, পোস্ট দেওয়ার মাত্র 1 মিনিটের মাথায় কারা স্ক্রিনশট নিয়ে রাখল, আর জামায়াতের বিবৃতি দেওয়ার প্রায় 7 ঘন্টা পর কেন সেটি হঠাৎ করে ভাইরাল করা হলো। আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব এই সাইবার হামলার পেছনের মূল মাস্টারমাইন্ড কারা, এবং যারা আন্দোলনে নেমেছে তারা না বুঝেই হ্যাকারদের ফাঁদে পা দিয়েছে নাকি তারাও এই ষড়যন্ত্রের অংশ। চলুন ডিজিটাল ষড়যন্ত্রের পর্দা উন্মোচন করা যাক। প্রথমেই হ্যাকিংয়ের টেকনিক্যাল দিকটি দেখা যাক। জামায়াতের আইটি সেল প্রমাণসহ জানিয়েছে, গত 23 জানুয়ারি একটি সরকারি ইমেল অ্যাড্রেস থেকে জামায়াত আমিরের মেলে একটি ফিশিং মেল আসে। মেলের নির্বাচন সংক্রান্ত জরুরি তথ্যের কথা বলা হয়। সরকারি মেল ভেবে বিশ্বাস করে অ্যাটাচমেন্টটি ওপেন করার সঙ্গে সঙ্গেই ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের হাতে। সাইবার সিকিউরিটির ভাষায় একে বলা হয় স্টেট স্পন্সার্ড ফিশিং অ্যাটাক। হ্যাকাররা বিকেল 4:37 পোস্টটি দেয়, অথচ ওই সময় ডাক্তার শফিকুর রহমান কেরানীগঞ্জে এক জনসভায় লাইভ বক্তৃতা দিচ্ছিলেন। জামায়াত 4:53 বিষয়টি টের পায় এবং 5:22 আনুষ্ঠানিক বিবৃতি দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, পোস্ট দেওয়ার ঠিক 1 মিনিটের মাথায় সেটির স্ক্রিনশট নেওয়া হয়। সাধারণত কোনো পোস্ট ভাইরাল হতে সময় লাগে, তাহলে 1 মিনিটের মধ্যে স্ক্রিনশট নিল কে? বিশ্লেষকদের মতে এমন কেউই এটি করতে পারে যে আগে থেকেই জানতো নির্দিষ্ট সময়ে ওই পোস্টটি আসবে। তাই তারা একে বলছেন প্রি প্ল্যান্টেড সাইবার অ্যাসাসিনেশন বা পূর্ব পরিকল্পিত চরিত্র হনন। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল বাম দল ও ছাত্র দলের প্রতিক্রিয়া। জামায়াত যখন জিডি করছে, আইটি এক্সপার্ট দিয়ে প্রমাণ হাজির করছে, তখন ছাত্রদল কোনো ধরনের ফ্যাক্ট চেক না করেই রাজপথে নেমে পড়ে। কিন্তু জামায়াতের আসাহারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব যথার্থই বলেছেন, ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি। অর্থাৎ যারা এই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত তারাই আন্দোলন উস্কে দিচ্ছে। যুক্তিটা সহজ, যে দলের 43% কর্মী নারী, তারা কি নির্বাচনের আগে নারী ভোটারদের খ্যাপাতে চাইবে? এটা কি রাজনৈতিক আত্মহত্যা নয়? বাম সংগঠন ও ছাত্রদল কি এই সাধারণ যুক্তিটুকুও বুঝতে পারছে না, নাকি বুঝেও না বোঝার ভান করছে? জামায়াত নেতারা বলছেন, যারা মাঠে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা করেছে, অর্থাৎ বিএনপি, তারাই এখন সাইবার জগতেও নারীদের ঢাল হিসেবে ব্যবহার করছে। কিন্তু কেন এখন? সামনে 12 ফেব্রুয়ারির নির্বাচন। জামায়াত আমির নারীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের কথা বলেছেন। ইশতেহারেও নারীদের জন্য আলাদা কর্মসংস্থানের প্রতিশ্রুতি রয়েছে। এই নারী বান্ধব ইমেজই প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই তারা বেছে নিয়েছে ডিপ ফেক ন্যারেটিভ। আইডি হ্যাক করে আপত্তিকর পোস্ট দিয়ে সাধারণ নারী ভোটারদের বিভ্রান্ত করাই ছিল মূল লক্ষ্য। দুঃখজনকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র সংগঠন সেই ফাঁদেই পা দিয়েছে। তারা হ্যাকারদের বিচার না চেয়ে ভিকটিমের বিচার চাইছে। এটি প্রমাণ করে আমাদের রাজনীতিতে বুদ্ধিবৃত্তিক অসততা কতটা গভীরে প্রথিত। আরও গুরুতর প্রশ্ন হল, বঙ্গভবনের ইমেল ব্যবহার করে হ্যাক করার সাহস কার আছে? সরকারের ভেতরের কোনো গোষ্ঠী কি এতে জড়িত, নাকি ইমেল স্পুফিং করে বঙ্গভবনের নাম ব্যবহার করা হয়েছে? যদি সত্যি বঙ্গভবনের সার্ভার ব্যবহার করে মেল পাঠানো হয়ে থাকে, তাহলে এটি নির্বাচনের বিশ্বাসযোগ্যতার জন্য একটি ভয়ঙ্কর সংকেত।
লক্ষণীয় বিষয়ে শুধু জামায়াত আমির নন, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডাক্তার শফিকুল ইসলাম মাসুদের অ্যাকাউন্টও একই সঙ্গে হ্যাক করা হয়। শুধু হ্যাক করেই থেমে যায়নি, সেই পোস্টটি তার আইডি থেকে বাংলা অনুবাদ সহ শেয়ারও করা হয়েছে। প্রশ্ন হলো, একজন হ্যাকার কি বসে বসে অনুবাদ করে প্রচারও চালায়, নাকি এর পেছনে একটি সংগঠিত সাইবার সেল কাজ করছে, যাদের মূল উদ্দেশ্য জামায়াতকে সামাজিকভাবে হেয় করা? এই পুরো ঘটনার সবচেয়ে দুর্বল দিক হল টাইমিং। 4:37-এ পোস্ট, 4:38-এ স্ক্রিনশট। সাধারণ মানুষের পক্ষে এটা অসম্ভব। রাত 12টার দিকে যখন বিষয়টি ভাইরাল করা হলো, তখন ছাত্রদল ও বাম সংগঠনগুলো যেন আগে থেকেই প্রস্তুত ছিল। কোনো যাচাই বাছাই নয়, হ্যাক হয়েছে কিনা দেখার চেষ্টাও নয়, সরাসরি আন্দোলন। বিশ্লেষকদের মতে এটি নিছকই অপরচুনিস্টিক পলিটিক্স। এই ঘটনা 12ই ফেব্রুয়ারির নির্বাচনের আগে ভোটারদের সামনে একটি পরিষ্কার বার্তা দিচ্ছে। জামায়াত যখন নারীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের কথা বলছে, তখন অন্যরা সাইবার অপরাধ করে নারীদের আবেগকে ব্যবহার করতে চাইছে। ডাক্তার শফিকুর রহমানের মতো একজন ব্যক্তিত্ব, যার পরিবারের নারীরা উচ্চশিক্ষিত ও কর্মজীবী, তিনি নারীদের নিয়ে এমন বক্তব্য দেবেন, এটা বিশ্বাস করা কঠিন। বরং এই ঘটনা জামায়াতের প্রতি মানুষের সহানুভূতি আরও বাড়িয়েছে। আজ বঙ্গভবনের নাম ব্যবহার করে একজন রাজনৈতিক নেতাকে টার্গেট করা হয়েছে, কাল হয়তো আপনাকেই করা হবে। তাই নির্বাচন কমিশন ও সাইবার ক্রাইম ইউনিটের কাছে দাবি, অবিলম্বে নিরপেক্ষ তদন্ত হোক, সত্য সামনে আসুক, উন্মোচিত হোক সাইবার সন্ত্রাসীদের মুখোশ। আপনার কি মনে হয়, এই হ্যাকিং কি বিরোধীদের সাজানো নাটকেরই অংশ? একটি অর্ধ শহর এলাকায় আশ্রয় নিয়েছেন, যেখানে সরাসরি অভিযান চালালে সংঘর্ষের আশঙ্কা ছিল। এই অবস্থায় সেনাবাহিনী সরাসরি আঘাতের পথে না গিয়ে ভিন্ন কৌশল গ্রহণ করে। প্রথমে বিভ্রান্তিমূলক নিরাপত্তা তৎপরতার ইঙ্গিত ছড়িয়ে সন্দেহভাজনের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে সাদা পোশাকে একটি দল সাধারণ মানুষের মতো আশেপাশের এলাকায় অবস্থান নেয়। কয়েকদিনের নজরদারির পর নিশ্চিত হওয়া যায়, সন্দেহভাজন একটি নির্দিষ্ট স্থানে নিয়মিত যাতায়াত করছেন, যদিও সবসময়ই তিনি ছিলেন অত্যন্ত সতর্ক। অভিযানের দিন ভোরে সেনাবাহিনীর বিশেষ ইউনিট পুরো এলাকা ঘিরে ফেলে। তবে কোনো নাটকীয় ধাওয়া বা প্রকাশ্য অস্ত্র প্রদর্শনের পরিবর্তে তারা মনস্তাত্ত্বিক কৌশল বেছে নেয়। সন্দেহভাজনের সঙ্গে যোগাযোগ থাকা একজন পরিচিত ব্যক্তির মাধ্যমে একটি নিরীহ সাক্ষাতের প্রস্তাব দেওয়া হয়। সেই সাক্ষাৎস্থলেই আগেভাগে মোড়ে তোলা হয় শক্ত নিরাপত্তা বলয়, যাতে সাধারণ মানুষ বা স্থাপনায় কোনো ক্ষতি না হয়। সন্দেহভাজন সেখানে পৌঁছানোর পর সেনা সদস্যরা পরিচয় গোপন রেখে কথোপকথনে তাকে ব্যস্ত রাখেন। উপযুক্ত মুহূর্তে 4 দিক থেকে ঘিরে ধরে তাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া হয়। পুরো অভিযানে কোনো গুলির শব্দ শোনা যায়নি, কেউ আহত হয়নি। এমনকি এলাকাবাসীর বড় একটি অংশ শেষ পর্যন্ত বুঝতেই পারেনি কি ঘটেছে। নিরাপত্তা বাহিনীর ভাষ্য অনুযায়ী রক্তপাত। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।